স্বাগত সবাইকে। আজকের আলোচনার বিষয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প পুঁই মাচা। লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক। তিনি মূলত উপন্যাস ও ছোট গল্প লেখার জন্যই বিখ্যাত। তিনি 1894 সালের 12 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের 24 পরগনার ঘোষপাড়া মুরাতিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। কলেজ জীবন কাটে কলকাতার রিপন কলেজে, বর্তমানে এখন যেটার নাম সুরেন্দ্রনাথ কলেজ। তিনি গ্রামীণ জীবন, প্রকৃতি ও সাধারণ মানুষের অনুভূতি চিত্রিত করতে দক্ষ ছিলেন। তার লেখায় বাংলার গ্রাম্য জীবন ও প্রকৃতির অপূর্ব মেলবন্ধন পাওয়া যায়। তার বিখ্যাত রচনাগুলি হল পথের পাঁচালী, অপু ও দুর্গার শৈশব জীবন নিয়ে বিখ্যাত উপন্যাস। এই পথের পাঁচালী নিয়েও একটা মুভিও হয়েছে, বাংলা সিনেমা, যেটা ভীষণই বিখ্যাত, সত্যজিৎ রায়ের। অপরাজিত, পথের পাঁচালীর ধারাবাহিকতা হিসাবে অপরাজিত। আরণ্যক, প্রকৃতি ও বনজীবনের এক অনন্য সাহিত্য আরণ্যক। দৃষ্টিপ্রদীপ, আদর্শ হিন্দু হোটেল। ইচ্ছামতি তার অন্যান্য বিখ্যাত উপন্যাস। পুঁই মাচা, উপশম, মেঘমল্লার তার জনপ্রিয় ছোট গল্পগুলোর মধ্যে কয়েকটি। তিনি সাহিত্য জগতে এক অনন্য স্থান দখল করে আছেন। 1950 সালের 1 নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তবে তার লেখা আজও পাঠকদের মুগ্ধ করে। এখন আমরা পুঁই মাচা ছোট গল্পটির বিষয়বস্তু জেনে নিই। বাংলা সাহিত্যে পুঁই মাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এক অনবদ্য সৃষ্টি। আপাত তুচ্ছ নিতান্ত সাধারণ ঘটনাকে অবলম্বন করে এ গল্পে লেখক তৈরি করেছেন একটি মর্মস্পর্শী কাহিনী। আলোচ্য গল্পে সহায়হরি চাটুর্যে নামে সহায় সম্বলহীন এক দরিদ্র ব্রাহ্মণ এবং তার স্ত্রী ও 3 কন্যা সন্তানের জীবনযাপনের করুণ কাহিনী বর্ণিত হয়েছে। গল্পে দেখা যায় বিত্ত আর আভিজাত্য হারিয়ে সহায়হরির আর্থিক অবস্থা এবং সামাজিক অবস্থান বেশ নড়বড়ে। স্ত্রী এবং 3 কন্যার ভরণ পোষণে প্রায় অসমর্থ সহায়হরি সংসারেও মন নেই তেমন। পুঁই মাচা গল্পের কেন্দ্রে রয়েছে এই সহায়হরি চাটুর্যে এবং তার স্ত্রী অন্নপূর্ণার বড় মেয়ে খেন্তি। স্বভাব চঞ্চল, ভোজন পটু এই মেয়েটির বয়স 14-15 বছর হলেও লোক সমাজে খেন্তির বয়স কমিয়ে 13-র কাছাকাছি বলে থাকেন সহায়হরি। আলোচ্য গল্পটির কাহিনীবৃত্ত আবর্তিত হয়েছে খেন্তিকে কেন্দ্র করেই। ব্রাহ্মণ বাড়ির বিবাহযোগ্যা মেয়ে খেন্তির বিবাহের ব্যবস্থা করা সম্ভব হয়ে উঠছে না দরিদ্র সহায়হরির পক্ষে। অবশ্য খেন্তির বিবাহের বন্দোবস্ত করেছিলেন সহায়হরি। গ্রামের মাতব্বর কালীময় ঠাকুরের তত্ত্বাবধানে মণিগাঁয়ে শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে বিবাহ ঠিক হয়েছিল খেন্তির। কিন্তু পাত্রপক্ষ খেন্তিকে আশীর্বাদ করে যাওয়ার কয়েকদিন পর সহায়হরি জানতে পারেন ছেলের স্বভাব চরিত্র বিশেষ ভালো নয়। নিজের গ্রামের কোনো এক কুম্ভকার বধূর সঙ্গে অপকর্মের চেষ্টায় ধরা পড়ে খুব মার খেয়ে তার শয্যাগত হয়ে পড়ার খবর সহায়হরির কানে আসে। সুতরাং তিনি সে সম্বন্ধ ভেঙে দেন। গ্রামের মাতব্বররা সহায়হরির এই সিদ্ধান্তে স্বাভাবিক কারণেই বিব্রত হন। গ্রাম সমাজের নিয়মনীতি নিয়ে চিন্তিত হয়ে পড়েন এবং চৌধুরীদের চণ্ডীমণ্ডপে সহায়হরিকে একঘরে করে দেওয়ার ব্যাপারে আলোচনা চলে। এইসব আলোচনা স্ত্রী অন্নপূর্ণার কানে পৌঁছালে তিনি চিন্তিত হয়ে পড়েন। এ ব্যাপারে চড়া সুরে স্বামীকে 2 কথা শোনালেও সহায়হরিকে যথেষ্ট নির্বিকার থাকতে দেখা যায়। বড় মেয়ে খেন্তিও এসব ব্যাপারে বিন্দুমাত্র ভাবিত নয়। তার বিবাহ নিয়েই বাবা মায়ের মধ্যে যখন তীব্র বিবাদ বাধে,
তখন সে দুই বোন পুটি ও রাধিকে সঙ্গে নিয়ে এক বোঝা পাকা পাকা পুঁই শাক আর কিছু চিংড়ি মাছ সংগ্রহ করে মহানন্দে বাড়ি ফেরে। বিবাহযোগ্য কন্যার এমন বাউন্ডুলে আচরণে অন্নপূর্ণা অত্যন্ত রেগে যান। ছোট মেয়ে রাধিকে বলেন পুঁই শাকগুলিকে খিড়কি পুকুরের ধারে ফেলে দিয়ে আসতে। সহায় হরির সামান্য অনুরোধেও কোনো কাজ হয় না। রাধি কলের পুতুলের মতো মায়ের নির্দেশ পালন করেন। সেদিন রান্না করতে বসে তবুও এই অত্যন্ত অগোছালো, নিতান্ত নিরীহ, একটু অধিক মাত্রায় ভোজনপটু বড় মেয়েটির করুণ মুখখানি কথা মনে পড়ে অন্নপূর্ণার। তৎক্ষণাৎ উঠোনে খিড়কির দোরের আশেপাশে ছিটিয়ে থাকা পুঁইডাঁটাগুলি কুড়িয়ে এনে চিংড়ি মাছ দিয়ে পুঁইশাকের তরকারি রাঁধেন চুপি চুপি। দুপুরবেলা খাবার পাতে পরম প্রিয় পুঁইশাকের চচ্চড়ি দেখে বিস্ময়ে আনন্দে অস্থির হয়ে ওঠে খেন্তি। চেটে পুটে খেন্তির খাওয়া দেখে তৃপ্তি পান অন্নপূর্ণাও। এদিকে আবারও কালীময় চণ্ডীমণ্ডপে ডাক পড়ে সহায় হরির। আশীর্বাদ হয়ে যাওয়ার পর মেয়ের বিয়ে ভেঙে দেওয়ার জন্য তাকে ভর্ৎসনা করা হয়। এতে বিশেষ বিচলিত হন না তিনি। দুদিন পেরোতেই খেন্তির সঙ্গে লুকিয়ে লুকিয়ে বরজপোতার বন থেকে আনন্দে উদ্ধার করে আনেন 15-16 সের ওজনের মেটে আলু। যথারীতি ধরা পড়ে যান বুদ্ধিমতী স্ত্রী অন্নপূর্ণার কাছে। মেয়ের বিবাহের ব্যবস্থা না করে সহায় হরির এই নির্বিকার জীবনযাপনে বিরক্ত হয়ে অন্নপূর্ণা বিস্তর বকাবকি করেন বাবা মেয়েকে। 2-3 দিন পর অন্নপূর্ণা দেখেন ভাঙা পাঁচিলের ধারের খোলা জমিতে প্রবল শীতে খেন্তি একটি পুঁই চারা লাগাচ্ছে। অসময়ে চারা পুঁতে খেন্তি মাকে বলে সে রোজ জল ঢেলে গাছটিকে বাঁচিয়ে রাখবে। শীতে কাঁপতে কাঁপতে মুখুজ্জে বাড়ি থেকে গোবর কুড়িয়ে আনে সে। এইভাবেই জীবনের প্রতি সোহাগে বিতরাগে দিন চলে যায় সহায়হীন সহায় হরির পরিবারের। সময় নিয়মে পৌষ সংক্রান্তি আসে। দরিদ্র পরিবারেও সামান্য উপাচারে পিঠে পুলের আয়োজন করেন অন্নপূর্ণা। দিন দুঃখিনী মায়ের বানানো নিতান্ত সাধারণ পিঠে খেয়ে অসাধারণত্বের স্বাদ পায় রাধি, পুটি, খেন্তি। মুখ বুজে শান্তভাবে 18-19টা পিঠে খাওয়ার পর আর কখানে পিঠে নেওয়ার কথা অন্নপূর্ণা জিজ্ঞাসা করলে খেন্তি ঘাড় নেড়ে হ্যাঁ বলে। শান্ত নিরীহ ভোজন রসিক মেয়েটির ভবিষ্যৎ বিবাহিত জীবনে নিশ্চিত সুখ কল্পনা করে অন্নপূর্ণা শান্তি অনুভব করেন। বৈশাখ মাসের প্রথমে সহায় হরির এক দুঃসম্পর্কের আত্মীয়ের ঘটকালিতে 40 বছর বয়সী এক পাত্রের সঙ্গে খেন্তির বিবাহ হয়ে যায়। পাত্রের দ্বিতীয় পক্ষের বিবাহ এটি। অযত্নে লালিত মেয়েটিকে পরের ঘরে অপরিচিত মহলে পাঠাতে বুক কেঁপে ওঠে অন্নপূর্ণার। মাত্র 2 মাস পর অর্থাৎ আষাঢ় মাসেই বাবাকে পাঠালে সে বাড়ি আসবে এই সান্ত্বনায় অন্নপূর্ণাকে শান্ত করে। শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেয় খেন্তি। খেন্তির আর ফেরা হয় না নিজের বাড়িতে। বরপণের বাকি 250 টাকা পক্ষকে মিটিয়ে দিতে না পারার অপরাধে বছর ঘুরে গেলেও বাপের বাড়ি পাঠানো হয় না খেন্তিকে। ফাল্গুন মাসে বসন্ত হয় খেন্তির। অসুস্থ মেয়েটির গা থেকে সোনার গয়নাগুলি খুলে নিয়ে শ্বশুরবাড়ির লোকেরা খেন্তিকে দিয়ে আসে টালায় সহায় হরির এক দূর সম্পর্কের বোনের বাড়িতে। সেখানেই মৃত্যু হয় খেন্তির। মেয়ের মৃত্যুর এই নির্মমতাকে মেনে নিয়ে সময়ের নিয়মে নিরুপায় অন্নপূর্ণা পৌষ সংক্রান্তিতে আবার পিঠে বানাতে বসে। পুটি, রাধি আয়োজনে অংশগ্রহণ করে আগের মতোই। পুটির পিঠে খাবার আগে পুটির দিদির কথা মনে পড়ে। সকলের মন সেই উৎসব পার্বণের রাতে ভারাক্রান্ত হয়ে পড়ে। খেন্তি নেই, রয়ে গেছে তার হাতে লাগানো সেই পুঁই চারাটি। উঠোনের কোণে মা মেয়েদের দৃষ্টি আবদ্ধ হয়ে যায়। সেখানে বাড়ির সেই লোভী মেয়েটির স্মৃতি বিরাজ করছে।
বহু স্বাদ করে তার নিজের হাতে পোতা পুঁই গাছটি কচি কচি সবুজ পাতাতে ভরে আছে। সব ডগাগুলি মাচায় ধরেনি, জীবন লাবণ্যে ভরে আছে গাছটি। সুস্পষ্ট নধর, প্রবর্ধমান তার গতি, ঠিক যেমনটা খিন্তি বেঁচে থাকলে হতো। পুঁই মাচা গল্পটি এখানেই শেষ করলাম। এই গল্পটি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের পাঠ্য। এই গল্পটি থেকে কোনো রকম প্রশ্ন আজকে দিতে পারিনি, কারণ এই গল্পটি থেকে শুধুমাত্র মাল্টিপল চয়েস অর্থাৎ শর্ট কোশ্চেনই হয়, তাই কোশ্চেন আজকে দিলাম না। পরের ভিডিওর জন্য আবার ফিরে আসবো। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।